সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, তাহলে কি গ্রেফতার হতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন সাহেব? দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই জানেন যে সত্য এবং ন্যায়ের পক্ষে কিন্তু বরাবরই কথা বলে যাচ্ছেন বর্তমান সময়ের আলোচিত সংসদ সদস্য, স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব। তিনি কিন্তু রীতিমতো সংসদে বিভিন্ন ইস্যু নিয়ে ঝড় তুলেছেন এবং বিভিন্ন নামি দামি যেসব, বিশেষ করে বেনজির আহমেদ, আপনারা জানেন যে পুলিশের সাবেক আইজিপি, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেগুলো নিয়েও কিন্তু তিনি মুখ খুলেছেন এবং তার ফলশ্রুতিতেই কিন্তু তার বিরুদ্ধে এখন মামলা হতে যাচ্ছে বিভিন্ন কারণে। তার দিকে এখন যারা বাংলাদেশের দুর্নীতিবাজ এবং অন্যায়কে প্রশ্রয় দানকারী তারাই কিন্তু ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে খেপেছে এবং ঠিক কী কারণে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটতেছে এই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু আমাদের হাতে রয়েছে। কথাটা বাড়ি সম্পূর্ণ প্রতিবেদনটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হয়, এটা আরো একবার প্রমাণ হলো যে ভালো মানুষের স্থান বাংলাদেশে নাই। ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সবসময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়েন। সুতরাং ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মামলা খাবেন এটা সবাই ভেবেছিলেন এবং সাইদুল হক সুমন তিনি যে সংসদে 5 বছর টিকতে পারবেন না এটাও মানুষ কিছুটা ধারণা করেছিল, আর সেটাই হতে যাচ্ছে। বিশেষ করে কে মামলা করলো, কেন মামলা করলো এবং সাইদুল হক সুমনকে টার্গেট করি কেন মামলাটা করলো, যেই মুহূর্তে ব্যারিস্টার সুমন তিনি দেশের জন্য ভালো কাজ করতেছেন, এই সমস্ত কিছু উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেই বুঝতে পারবেন ব্যারিস্টার সুমনকে কোন কোন মাধ্যমে ফাঁসানো হচ্ছে। তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন যারা ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড ভালোবাসেন এবং নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখবেন ব্যারিস্টার সুমনকে নিয়ে। চলুন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে যারা যে দুর্নীতিবাজরা মামলা করেছিল সেই দুর্নীতিবাজদের মুখোশ কিভাবে সংসদে ব্যারিস্টার সুমন উন্মোচন করে দিয়েছিল সেটা একটু দেখব। ভিডিও শেষ অবধি পর্যন্ত আপনারা দেখবেন। চলুন আগে ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কিভাবে সংসদে প্রতিবাদ করেছিল সেটা একটু দেখে আসি। মাননীয় মন্ত্রী সমরেশ দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি, তাও বলতে হওয়ার আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার, যেটার নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4 শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে, পিরোজপুরে আছে ওনার, নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে দখল করি। কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষ। ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, কারণ আমার মেয়ের বয়স 9। এই মেয়েকে এখনো স্কুলে পাঠাইতে গেলে একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয়, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 একটি সম্পর্ক প্রশ্ন করুন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী তিনি হচ্ছেন কি আমাদের মাননীয় মন্ত্রী সমরেশ দাউন করিম। তিনি আমার জন্য একটি আইডল, আদর্শের জায়গা বলতে পারেন। আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে। ওনার কথা শুনলে আমার কাছে মনে হতো আমি হাঁ করে তাকিয়ে থাকতাম যে এত সুন্দর কথা বলেন এবং আমি ওনার মতোই হতে চাইতাম। কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সমকালে একটা নিউজ আসছে, এই নিউজটা পড়ার পর আমার কাছে, এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হয়েছে যে 2-1টা কথা আমার মনে হয় বলা উচিত। কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক, যেখানে দুর্নীতি কোনো গন্ধ পাই, যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই, আমি তারাই যাই, জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন। যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে 1962 সালে। 1962 সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন, উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার, এবং উনি 71 সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই, তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে 9 বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন, এটা আমার কোনোভাবে মিলতেছে না। প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন, উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি, তাও বলতে হওয়ার আগে। আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে, অনেক টাকা আছে, উনি স্বনামধন্য আইনজীবী। এখন কালো টাকারে তিনি সাদা করেন, তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাজ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিকভাবে উনি কোনো কথাই বলতে পারেন। উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন, যেখানে উনি সাদা করছেন, এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে। এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই। আশ্চর্য লাগে যে একটা মানুষ, উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক গণিত, ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার থেকে রাজুকের 854 নম্বর দাগে
হচ্ছে গিয়ে 10 তলা একটা বাড়ি আছে ওনার, নির্মাণ ব্যয় হয়েছে 15 কোটি টাকা। তুপকানা রোডে ওনার হচ্ছে গিয়ে 2টি অফিস স্পেস, তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক, তারপর রাজধানীতে 4% জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা। প্রায় কেয়ারি পুরুষ ভবনের একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার, নাজিরপুরা আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমর রেজাউল করিম। যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন, ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে, এত জায়গা থাকার পরও, সম্পদ থাকার পরও, ঢাকা শহরে এরকম 2-3টা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার 1 মাস 2 দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন। তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের, কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়াইনি, উনি কিছু করেন নাই, কিন্তু এত জায়গা সম্পত্তি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা। আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না, এখনো আমার আইডল। আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি উনি এই সবকালে যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে। আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? মানুষ যদি নষ্টের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন? এত কষ্ট করেন উনি, দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই, আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে পুরোভাবে বঙ্গবন্ধু সীমারভাবে আমরা পৌঁছাইতে পারবো না। এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলো সত্য হয় না থাকে। আর বিশেষ করে মুক্তিযোদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তিযোদ্ধা হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন, নাইলে উনার জন্মসাল ঠিক কিনা এটা উনাকেই প্রমাণ করতে হবে। নাইলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এই হলো একটি সম্মানিত জিনিস নিয়ে। দর্শকমণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসলেন। এ পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হচ্ছে চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে টুকরো টুকরো করেন চাচা। চাচাতো বোনকে গোপনে বিয়ে করায় সৌরভকে খুন করার অভিযোগ পরিবারের। চাচাতো বোনের সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক, গোপনে বিয়েও করেছিলেন ওমর ফারুক। সৌরভের পরিবার মেনে নিলেও মানতে পারেনি মেয়ের পরিবার। সেই ক্ষোভেই সৌরভকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ময়মনসিংহ সদরের মনতলা এলাকায় মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে লাগেজে খণ্ডিত দেহ ও তার পাশ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধারের পর রোববার বিকালে মেলে পরিচয়। খবর পেয়ে রাতেই ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা। হত্যার ঘটনায় রাতেই হয়েছে মামলা। স্বজনরা জানান প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও তার চাচাতো বোন ইসরাত জাহান ইভার। গত 12ই মে ঢাকায় যান ইভা, পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ ইভা। এরপর নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওই দিনেই ইভা চলে আসেন ময়মনসিংহে। 2 দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ, কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেন। সৌরভের মায়ের অভিযোগ ইভাকে কানাডা পাঠিয়ে দেওয়ার পর ছেলেকে ডেকে এনে হত্যা করেছে তার ওই আপন চাচা। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাইনুদ্দিন জানান এই ঘটনায় মামলা হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আসামিদের ধরতে অভিযান চলছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা ইউসুফ আলী ছেলে ওমর ফারুক সৌরভ সপরিবারে ঢাকায় থাকতেন তারা। সৌরভ ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। দর্শক মণ্ডলী, এই যে একটা চাঞ্চল্যকর ঘটনা, অর্থাৎ আপন চাচা হয়েই কিন্তু ভাতিজাকে সরাসরি খুনের অভিযোগ তার বিরুদ্ধে, এবং প্রতিবেদন পড়ার পর যেটা মনে হচ্ছে যে ঘটনা আসলেই সত্যি এই ধরনের ঘটনাই ঘটতে পারে, যেটি নিয়ে কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড় চড়ছে যে সৌরভকে চাচাতো বোনকে গোপনে বিয়ে করে সৌরভকে টুকরো টুকরো করেন চাচা। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি দর্শক মণ্ডলী? এই বিষয়ে কিন্তু আপনি চাইলে আপনার সুচিন্তিত মতামত, পাশাপাশি ব্যারিস্টার সাইদুল হক সুমন সম্পর্কে যে তথ্যগুলো জেনে এসেছেন সেই সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর সর্বোপরি আপনাদের প্রতি একটি বিনীত রিকোয়েস্ট করবো, সেটি হলো আপনারা যারা অনলাইনে শুধু গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে চান, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।